দ্য হার্ট অফ ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম প্রধান শহর গোয়ালিয়র। গোয়ালিয়র শব্দটি গোয়ালিপা থেকে উদ্ভূত। গোয়ালিপা ছিলেন একজন ভারতীয় সন্ন্যাসী সাধু, যিনি অষ্টম শতাব্দীতে বসবাস করতেন। শোনা যায় গোয়ালিপা স্থানীয় সর্দার সুরজ সেনকে কুষ্ঠরোগ থেকে নিরাময় করেছিলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ সুরজ সেন তার নামে এই গোয়ালিয়র শহর নির্মাণ করেন। গুড মর্নিং। এক কাপ চাই চুমুর দিয়ে চলুন আজকে গোয়ালিয়র ভ্রমণটা শুরু করি। আরে আমি তো এখন গোয়ালিয়রের লোকাল অটোতে, আর আপনাকে বলতেই ভুলে গেছি আমি এখানে কিভাবে এলাম। হাওড়া থেকে 12175 হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস ধরে 1286 কিলোমিটার দূরে প্রায় 24 ঘন্টা যাত্রা করে আমি চলে এসেছি এই গোয়ালিয়র। এখানে দুটি কথা বলি, আমি এসেছি স্লিপারে, যার ভাড়া 592 টাকা। এছাড়া আপনারা চাইলে 3A-তে 1565 টাকা, 2A-তে 2225 টাকা বা জেনারেলে 310 টাকায় আসতে পারেন। হাওড়া গোয়ালিয়র চম্বল এক্সপ্রেস ছাড়াও 12319 কলকাতা গোয়ালিয়র SF এক্সপ্রেস রয়েছে। এছাড়া 12177 হাওড়া মথুরা চম্বল এক্সপ্রেস রয়েছে, বা 20975 হাওড়া আগ্রা ক্যান্টনমেন্ট চম্বল এক্সপ্রেস রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো ট্রেন বেছে নিতেই পারেন। আমাদের গোয়ালিয়র পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়েছিল এবং তারপর আমরা চলে গেছিলাম সরাসরি হোটেলে। গোয়ালিয়রের স্টেশন চত্বরে রয়েছে একাধিক হোটেল, আপনারা 1200 থেকে 1500 রেঞ্জে কিন্তু হোটেল পেয়ে যাবেন। তবে আমরা স্টেশন থেকে একটু দূরে হোটেল শ্রীমাতে ছিলাম। তো আমরা এসে পৌঁছে গেলাম যে গোয়ালিয়র ভ্রমণে আমাদের প্রথম গন্তব্য গোয়ালিয়র ফোর্ট। হোটেল থেকে কিন্তু এই গোয়ালিয়র ফোর্ট আসার জন্য ভাড়া আমরা 4 জন ছিলাম, তো প্রথমে 100 টাকা যাচ্ছিল, তবে শেষে টোটাল 60 টাকা, অর্থাৎ মাথা পিছু 15 টাকা করে নিল আমাদের। গোয়ালিয়র ফোর্ট গোয়ালিয়র কিলা নামে পরিচিত। আসলে গোয়ালিয়রের কাছে অবস্থিত একটি পাহাড়ের দুর্গ। 3 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত গোয়ালিয়র দুর্গ এবং এর প্রাঙ্গণটি ভালোভাবে রক্ষণ করা হয়েছে। প্রাসাদ, মন্দির, জলের ট্যাঙ্ক সহ অনেক ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ কিন্তু রয়েছে এর ভিতরে। এছাড়া মানমন্দির প্রাসাদ, গুজারি মহল, জাহাঙ্গীর মহল, করণ মহল, শাহজাহান মহল সহ বেশ কিছু মহল এবং প্রাসাদ রয়েছে। দুর্গের প্রাচীরটি পাহাড়ের প্রান্তের চারিপাশে নির্মিত এবং 6টি বুরুজ বা টাওয়ার দ্বারা সংযুক্ত। 6ষ্ঠ শতকের শুরুতে হুনাস বংশ, পরবর্তীতে প্রতিহার বংশ, কচ্ছপ ঘাটা, দিল্লির সালতানাত, তোমর রাজপুত, মুঘল সাম্রাজ্য, জাট, সিন্ধিয়া, ব্রিটিশ পর পর নিয়ন্ত্রণ করেছে এই দুর্গকে। তো বুঝতে পারছেন এই দুর্গ হাজারো ইতিহাসের সাক্ষী বহন করে রয়েছে। তো সেই কারণে গোয়ালিয়র ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য এই গোয়ালিয়র ফোর্ট। আমরা সকলে জানি ঔরঙ্গজেবের অপর নাম আলমগীর। এই হচ্ছে আলমগীর গেট। এবং ঔরঙ্গজেবের গভর্নর ছিলেন মোতামিদ খান। তিনি 1680 সালে এই গেটটি প্রতিষ্ঠা করেন। গোয়ালিয়র ফোর্টে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই পথ দিয়েই আগে যেতে হবে সামনের দিকে। আলমগীর গেট থেকে আগে আসার পরে পিছনে রয়েছে এই বাদল গেট। অ্যাকচুয়ালি রাজা মান সিং এর কাকা ছিলেন বাদল, তেনার নাম অনুযায়ী কিন্তু এই গেট। পরবর্তীকালে কিন্তু এই গেটের নামকরণ করা হয় শাহজাহান গেট। তো ফোর্টে ওই উপরে যাওয়ার জন্য কিন্তু আমাদের এই পথে সামনে আস্তে আস্তে আগে যেতে হবে। আসার পরপরই কিন্তু এই দুটো গেট পড়বে। প্রথমে হচ্ছে আলমগীর গেট, তারপরে হচ্ছে বাদল গেট। আবারও কিছুটা উপরে উঠে আসার পরে দেখতে পাবেন এই হচ্ছে গণেশ গেট। এটি কিন্তু রাজা দুঙ্গার সিং 1600 শতকের প্রথম দিকে প্রতিষ্ঠা করেন। এবং এই গণেশ গেটের পাশে রয়েছে কবুতরখানা বা পিজিয়ন হাউস। এই গণেশ গেটের ডান দিকে এখানে এসে কিন্তু এখন আপনার টিয়া পাখি দেখার সৌভাগ্য হবে। এই গোয়ালিয়র চত্বর ঘুরতে এসে কিন্তু আপনি এরকম দেখবেন প্রচুর চতুর্ভুজ টেম্পল। তো এই ফোর্টে মিনিট 5 আসার পরে কিন্তু আমরা পেয়ে গেলাম একটা চতুর্ভুজ টেম্পল। আরও একটু আগে আসার পরে রয়েছে লক্ষ্মণ গেট। এই গেট পার করার পরেই আপনি যেটা দেখতে পাবেন এই যে আর্কিটেকচার, এই আর্কিটেকচারগুলো কিন্তু আপনাকে মুগ্ধ করবে। লক্ষ্মণ গেট পার করার পরেই ডান হাতে পাথর খোদাই করে করা রয়েছে বিভিন্ন হিন্দু আর্কিটেকচার।
গোয়ালিয়র ফোর্টের ভিতরে এটি ছিল আর্কিওলজিক্যাল সাইট মিউজিয়াম, অর্থাৎ পুরাতাত্ত্বিক সংগ্রহশালা। তার ভিতরে টিকিট প্রাইস হচ্ছে মাত্র 5 টাকা। তো 5 টাকার বিনিময়ে আপনি ঢুকবেন এবং প্রচুর হিন্দু যে কারুকার্য করা জিনিসপত্র সেগুলো দেখতে পাবেন। সংগ্রহশালাতে কিছুটা আসার পরে এপাশে রয়েছে মানসিং মহল এবং তার টিকিট কাউন্টার। এখানে কিন্তু টিকিট প্রাইস হচ্ছে 25 টাকা, যার বিনিময়ে আপনি মানসিং প্যালেস, সাসবাহু টেম্পল এবং তেলি টেম্পল দেখতে পারবেন। জনপ্রতি 25 টাকার বিনিময়ে আমরা টিকিটটা কেটে নিলাম এবং আমরা এখন চলেছি মানসিং মহল। আমরা প্রবেশ করে গেছি মান মন্দির প্যালেস, রাজা মানসিং এর আমলকার। এই প্যালেস কিন্তু 1486 থেকে 1516 এই সাল নাগাদ তৈরি করা হয়েছিল। মান সিং তোমর দ্বারা প্রতিষ্ঠিত এই মান মন্দিরকে প্রায়শই একটি আঁকা প্রাসাদ হিসেবে উল্লেখ করা হয়, কারণ মান মন্দিরের প্রাসাদের চিত্রিত জ্যামিতিক প্যাটার্নে ব্যাপকভাবে ফিরোজা, সবুজ এবং হলুদ রঙের স্টাইলযুক্ত টাইলস ব্যবহার করা হয়েছে। মান মন্দির বা মান প্যালেসের ভিতরে কিন্তু রয়েছে একটি ভুলভুলাইয়া। আমরা এখন সেখানে চলেছি। ও, ভিতরে তো অন্ধকার। বর্তমানে আমি চলে এসেছি এই যে মান মন্দির, মান প্যালেসের যে ভুলভুলাইয়া সেখানে, এবং এটা হচ্ছে এমন জায়গা যেখানে কিনা রানী স্নান করতো এবং এখানে যেহেতু নিচে পাহাড়ের ভিতরে, তাই কথা কিন্তু একটু শুনতে পাবেন কি হচ্ছে কেমন দেখুন। প্যালেসের মধ্যে আমি চলে এলাম যে ঘরে ফাঁসি দেওয়া হতো, এই দেখুন। তো বর্তমানে আমি রয়েছি এই মান প্যালেসের ভিতরে, এবং যেখানে কিনা রাজা নর্তকীদের নিয়ে এসে নাচ করাতেন। কারান মহল, বিক্রম মহল, জাহাঙ্গীর মহল, শাহজাহান মহল, এরকম 8টার মতো জায়গা। বেলা 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট প্রাইস হচ্ছে 20 টাকা। 20 টাকার বিনিময়ে টিকিট কেটে টিকিট কাউন্টার থেকে প্রবেশ করার পরই বাম হাতে রয়েছে কর্ণমহল। কর্ণমহল হলো গোয়ালিয়র ফোর্টের আরেকটি উল্লেখযোগ্য স্মৃতিসৌধ। এই কর্ণমহল তৈরি করেছিলেন তোমর রাজবংশের দ্বিতীয় রাজা কীর্তি সিং। কর্ণমহলের ঠিক উল্টো দিকে রয়েছে বিক্রম মহল। মহারাজা মান সিং এর বড় ছেলে ছিলেন বিক্রমাদিত্য সিং, তেনার দ্বারা নির্মিত হচ্ছে বিক্রম মহল। এই গোয়ালিয়র ফোর্টের ভিতরে বিভিন্ন যে প্যালেসগুলো আছে এবং মন্দিরগুলো আছে, তার আশেপাশ চত্বরে এবং বিভিন্ন জলের ট্যাঙ্ক করা ছিল। তার মধ্যে প্রধান হচ্ছে এই জোহারকুন্ড। এই জোহারকুন্ড কিন্তু আশেপাশ চত্বরে যে ট্যাঙ্কগুলি ছিল সেখানে জল সরবরাহ করত। এবং যখন 1232 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ এই ফোর্ট আক্রমণ করে, তখন কিন্তু মহারাজারা সেই ট্যাঙ্কে গিয়ে সুসাইড করেছিল। এই হচ্ছে জোহারকুন্ড, মানে এখন দর্শনীয় একটি বেশ জায়গা। বিভিন্ন হিন্দু আর্কিটেকচারের পাশাপাশি এই গোয়ালিয়র ফোর্টের আরেকটা মাধুর্যতা আমার চোখে পড়লো, সেটা হচ্ছে কিনা এই ফোর্টের রক্ষা প্রাচীরের যে কোনো প্রান্তে আপনি দাঁড়াবেন, দাঁড়ানোর পরে আপনি গোয়ালিয়র শহরটা দারুণভাবে দেখতে পাবেন। উপর থেকে পাখির চোখে গোয়ালিয়র শহরের ভিউ। বর্তমানে আমি প্রবেশ করে গেছি জাহাঙ্গীর মহল এবং শাহজাহান মহল। অ্যাকচুয়ালি 1605 থেকে 1627 সাল নাগাদ এই চত্বরে মুঘলরা যে প্রাসাদ বানিয়েছিল এটা তখন ছিল জাহাঙ্গীর মহল, এবং যখনই চেঞ্জ হলো 1627 থেকে 1658 এই জাহাঙ্গীর মহলটা হয়ে গেল শাহজাহান মহল। এবং খুব সুন্দর আর্কিটেকচার, এবং এই মহলের মাঝখানে করা রয়েছে একটি কুণ্ড, যেখানে কিনা ওই যে জোহরকুণ্ডে জল সাপ্লাই হতো এবং বৃষ্টি জলকে সংগ্রহ করা হতো। সন্ধ্যার পর কিন্তু এই মান সিং মহলে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোটা হয়। এই দেখুন, এই গোয়ালিয়র ফোর্ট কিন্তু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে। তো আপনারা দিনে যে কোনো সময় আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন। গেটের বাইরে রয়েছে একাধিক দোকান, সেখানে আপনারা চাইলে কিন্তু নাস্তা পানিও করতে পারেন। আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্য সাসবাহু মন্দির। এই সাসবাহু টেম্পলটি কিন্তু 1092 থেকে 93 সালে কচ্ছপাঘাটা রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিল। বিষ্ণুকে উৎসর্গ করা বেলে পাথর দিয়ে তৈরি পিরামিড আকৃতির এই মন্দিরটি সত্যিই দর্শনীয়।
তো মানসিং মহলের সামনে থেকে যে টিকিটটা কেটেছিলাম সেখানে তিনটে ছিল, মানসিং মহল, সাসবৌর টেম্পল এবং তেলি টেম্পল। এই সাসবৌর টেম্পল এবং তেলি টেম্পল কিন্তু ওই চত্বর থেকে বাইরে অনেকটা আপনাকে হেঁটে আসতে হবে মিনিট 5। আমরা বর্তমানে চলে এসেছি তেলি টেম্পলের কাছে। তেলি মানে হচ্ছে অয়েল ডিলার, অর্থাৎ তেলের ডিলার। সেই নিয়ে কিন্তু এই টেম্পল খুব সুন্দর, মানে হিন্দু আর্কিটেকচার কিন্তু দারুণ করে। মানে এটা যে প্রবেশদ্বার গেটে কিন্তু খুব সুন্দর আর্কিটেকচার, প্লাস হচ্ছে মন্দিরের ভিতরে খুব সুন্দর আর্কিটেকচার। তো ভিতরে দেখায় আপনাকে। ওই চত্বর থেকে আসার পরে কিন্তু টিকিটটা হারাবেন না, কারণ সাসবৌর টেম্পলের কাছে এবং তেলি টেম্পলের কাছে দু জায়গাতে কিন্তু আপনার টিকিটটা চেক করা হবে। তো আমরা ঢুকে গেলাম তেলি টেম্পলের ভিতরে। তেলিকা মন্দির হলো প্রতিহার সম্রাট মিহিরা ভোজ দ্বারা নির্মিত একটি হিন্দু মন্দির। এটি এই গোয়ালিয়র দুর্গের প্রাচীনতম অংশ বলে মনে করা হয় এবং এতে দক্ষিণ এবং উত্তর ভারতীয় স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে। আয়তাকার কাঠামোর মধ্যে একটি স্তম্ভবিহীন মণ্ডপ এবং উপরে একটি দক্ষিণ ভারতীয় ব্যারেল খিলানযুক্ত ছাদ রয়েছে। প্রবেশদ্বারের দরজায় নদী দেবী, রোমান্টিক দম্পতি, পাতার সাজসজ্জা এবং গুরুরের ভাস্কর্যের তোরণ রয়েছে। আমি প্রবেশ করে গেছি তেলি টেম্পলের ভিতরে, কিন্তু কেমিক্যালের বিভৎস গ্যাস। তেলি টেম্পল থেকে মাত্র 1 কিলোমিটারের মধ্যে দুর্গের উত্তর পশ্চিম দেওয়ালের ঠিক নিচে উড়িবাহী উপত্যকায় রয়েছে এই সিন্দাচল কলসি গুহা। এই সিন্দাচল কলসি গুহা হলো জৈন গুহা স্মৃতিসৌধ। সবগুলোই 7ম থেকে 15 শতকের তৈরি। মূর্তিগুলি জৈন ধর্মে যে 24 জন তীর্থঙ্কর, সেই তীর্থঙ্করকে চিত্রিত করে। সবচেয়ে যে বড় মূর্তিটি সেটি হলো প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা আদিনাথের মূর্তি। এটি কিন্তু 58 ফুট 4 ইঞ্চি লম্বা। এখন সময় সকালের নাস্তার এবং আমরা চলে এলাম একটি লোকাল দোকানে। আঙ্কেল জি নমস্তে। এখানে রয়েছে বেড়া, তারপরে সিঙ্গাড়া, আর এর পাশে জিলাপি। बेड़ा कितना का पीस है? बेड़ा का पीस कितना है? 10 रुपए का। 10 रुपए का। समोसा 10। और जलेबी 100 ग्राम 15 रुपए। আচ্ছা, গোয়ালিয়র প্যালেস দেখার পরে গোয়ালিয়র নার্সিংহোমের নিচ থেকে ওখান থেকে আমরা অটো ধরে নিলাম বা টোটো। আমরা যাচ্ছি তানসেনের মাখোয়াড়া। 100 টাকা যাচ্ছিল, কিন্তু আমরা 4 জন 70 টাকা দিচ্ছি। আপনারাও কিন্তু এসে যদি এভাবে অটো বা টোটোকে ঘোরেন বার্গেনিংটা করবেন। তানসেন বা রামতনু পান্ডে মুঘল সম্রাট আকবরের 9 জন মন্ত্রিসভার বা নবরত্নের একজন অন্যতম। নাম তো নিশ্চয়ই শুনেছেন, সঙ্গীত সম্রাট তানসেন। বর্তমানে আমি রয়েছি সেই তানসেনের মাখোয়াড়াতে। তানসেন কিন্তু হিন্দু গৌড় ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন 1493 মতান্তরে 1500 সালে। সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত সম্রাট তানসেন তার শিল্পকলা কিন্তু এই সমস্ত চত্বরে শেখের মধ্যপ্রদেশে এবং রাওয়াতের রাজা রামচন্দ্র সিংয়ের দরবারে তিনি ছিলেন এবং এত প্রসিদ্ধ লাভ করেছিলেন মুঘল সম্রাট আকবর রামচন্দ্র সিংকে দিয়ে খবর পাঠিয়েছিলেন তার দরবারে পাঠানোর জন্য। প্রথমে তানসেন যেতে রাজি হননি। পরবর্তীতে তানসেনের 60 বছর বয়সে 1562 সালে তিনি আকবরের দরবারে যান এবং আকবরের দরবারে গিয়ে সঙ্গীত দেখিয়ে এত প্রসিদ্ধ লাভ করেন, আকবর তেনাকে মিয়া উপাধি দেন। মিয়া মানে জ্ঞানী মানুষ। তখন হয়ে যান তিনি মিয়া তানসেন এবং আকবরের মন্ত্রিসভার ঘনিষ্ঠদের মধ্যে নবরত্ন শুনেছেন তো, তার মধ্যে তানসেনকে অন্তর্ভুক্ত করেন। তানসেনের মাখোয়াড়াতে আসার পরে বড় যে স্ট্রাকচারটা দেখবেন এটি হচ্ছে টম্ব অফ মোহাম্মদ গাউস। এই মোহাম্মদ গাউসকে কিন্তু তানসেনের এক পক্ষে গুরু মনে করা হয়, যে এনার আশীর্বাদে নাকি তানসেন শিখে টিকে ছিলেন আর কি। এবং এখানে রয়েছে তানসেনের যে টম্ব মানে তানসেনের যে সমাধি সেটি এই পাশে, সেটা আপনারা দেখাবো চলুন। তানসেনের মাখোয়াড়া দেখার পর আমরা এসে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য ছাত্রী অফ মহারানী লক্ষ্মীবাই অফ ঝাঁসি। ঝাঁসি রানী লক্ষ্মীবাই আমরা তো ইতিহাসের পাতায় পড়েছি, মহাবিদ্রোহের অন্যতম নেত্রী। অ্যাকচুয়ালি ওনার জন্ম ছিল কিন্তু বিথুর কানপুর, সেটা আপনি পড়েছেন। এবং ওনার বিয়ে হয়েছিল গঙ্গাধর রায়ের সঙ্গে ঝাঁসিতে। পরবর্তীতে তিনি যান ঝাঁসির মহারানী হয়ে যান এবং 1857 সালে মহাবিদ্রোহের সময় কিন্তু অন্যতম নেত্রী হয়ে যান। এবং মহাবিদ্রোহের সময় ইংরেজরা যখন ঝাঁসি ফোর্ট দখল করে তখন কিন্তু তিনি গোয়ালিয়রের এই ফুলবাগ এলাকায় এসে এই চত্বরে প্রাণ বিসর্জন করেন সুয়ানরেখা নদীতে।
এখন যদিও সোনলেখা নদী আর নেই, একটা ছোট নালা হয়ে গেছে এবং তার স্মৃতিসৌধ হিসেবে এখন এখানে করা রয়েছে তার মূর্তি দিয়ে ছোট্ট পার্কের আদর। ঝাঁসি রানীর স্মৃতিসৌধ থেকে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য জয়বিলাস প্যালেস বা সিন্ধিয়া প্যালেস। স্যার জয়বিলাস রাও সিন্ধিয়ার মিউজিয়াম রয়েছে ভিতরে বা জয়বিলাস প্যালেস। টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে বৈকাল 4:45 পর্যন্ত এবং মাথায় রাখবেন সোমবার দিন বন্ধ থাকে। আপনারা যারা গোয়ালিয়র ভ্রমণে এসে এই সিন্ধিয়া প্যালেস বা জয়বিলাস প্যালেসে ঢুকতে চাইবেন, অবশ্যই সোমবার দিন আসবেন না। দুর্ভাগ্যবশত আমরা এসেছি সোমবার এবং এখন বন্ধ, যদিও এই প্যালেসের ভিতর টিকিট প্রাইস কিন্তু 300। জয়বিলাস প্যালেস বা সিন্ধিয়া প্যালেস দেখার পরে আমরা চলে এলাম জু। এ হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট প্রাইস কিন্তু জনপ্রতি 50 টাকা, বাচ্চাদের ক্ষেত্রে 20 টাকা এবং স্কুল বা কলেজে গ্রুপ হলে 30 টাকা। আর সময় সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। তো আমরা এসে পৌঁছে গেছি জুর ভিতরে। শুরুতেই রয়েছে একটি পুল, যার নিচে রয়েছে জল এবং সেখানে রয়েছে কচ্ছপ। বেশ ভালো ভালো জিনিস আছে। তো এ হচ্ছে উট পাখি, শুতুরমুর্গ। এপাশে তো ছিল অস্ট্রিচ বা উট পাখি এবং তার উল্টো দিকে রয়েছে স্লথ বিয়ার। দুটো বিয়ার এখানে কিন্তু কুস্তানি করছে। উট পাখির ঠিক পাশের খাঁচা রয়েছে মাকাও বা কাকাতুয়া। আবার কিছুটা আগে আসার পর দেখলাম এমু পাখি। এ হচ্ছে এমু। হিমালয়ান বিয়ার, এই দেখেন নামছে মশাই সেরা। জয়বিলাস প্যালেসে ঢুকতে না পেরে একটু মন খারাপ করছিল, তবে জু ঢোকার পরে না মনটা ভালো হয়ে গেল। এখনো পর্যন্ত প্রচুর কিছু দেখতে পেলাম। এখনই দেখাচ্ছিলাম আপনাকে জলহস্তি বা হিপোপটেমাস এবং তার উল্টো থেকে রয়েছে ব্ল্যাক বাঘ। আমার পিছনে দেখতে পাচ্ছেন, নর্মালি চিড়িয়াখানা এসে কিন্তু এ ধরনের বাচ্চাদের উৎসাহ বেশি থাকে, ওরাও কিন্তু ছোটাছুটি করছে। হ্যালো, এ হচ্ছে শিয়াল। এখানে সে শিয়াল পাবো ভাবতে পারিনি। ঘুরতে ঘুরতে আমি এসে পৌঁছে গেলাম ক্রোকোডাইল পন্ডের কাছে। এ হচ্ছে কুমিরগুলো সব রাখা আছে, মাগার মাছ। এই দেখুন, এর উপরে ডাঙা রয়েছে, এ একদম পুরো পাহাড়ে বসে বসে ল্যাদ খাচ্ছে। আরেকটি ও পাশে প্রাচীরের পাশে দুটি রয়েছে। দুটি কেন, প্রাচীরের কাছে একাধিক রয়েছে শুয়ে। বর্তমানে আমি হেঁটে চলেছি কুমিরের যে পুকুর, কুমিরের যে মাছ, তার সামনে দিয়ে করা রয়েছে যে পাথ, তার উপর দিয়ে কুমিরের পাশে রাখা রয়েছে ঘড়িয়াল। এবার ঘড়িয়াল দেখাবো আপনাদের। এই হচ্ছে ঘড়িয়াল। এই কুমির আর ঘড়িয়াল চেনার সহজ উপায় কি জানেন তো? কুমিরের মুখগুলো হয় চ্যাপ্টা চওড়া আর ঘড়িয়ালের মুখ হয় সুচল। এই দেখুন, মাত্র 50 টাকায় কত কি না দেখবেন। শুরুতে কচ্ছপ, উট পাখি, তার ওপাশে স্লথ বিয়ার বা ভাল্লুক, তার পাশে হিমালয়ান বিয়ার, এদিকে ব্ল্যাক বাক, নর্মাল হরিণ, কাকাতোয়া, এমু পাখি, ঘড়িয়াল, আপনার কুমির, শিয়াল, কত কিছু দেখবেন। জলহস্তি তো মিস করবেন না। আমি বলবো যে গোয়ালিয়র ট্যুর এসে কিন্তু গোয়ালিয়র জুটা একটু ঢু মারবেন, হয়তো আপনার ঘন্টাখানেক সময় নেবে, তবে ভালো লাগবে বেশ। লিস্টে আরও অ্যাড করুন
সাম্বার ডিয়ার। এই হচ্ছে ইন্ডিয়ান পাইথন। সাম্বার ডিয়ারের পাশে রাখা রয়েছে এরকম সাপের ঘর, যেখানে কিন্তু আপনি একাধিক সাপ দেখতে পাবেন। রাসেল ভাইপার, কমন ক্রেট বা ইন্ডিয়ান কোবরা, রেড স্যান্ড বোরা মানে বোরা সাপ বা স্যান্ড বোরা, এরকম প্রচুর সাপ দেখতে পাবেন। সাম্বার ডিয়ার, পাশে সাপের ঘর এবং তার পাশে রাখা রয়েছে বিভিন্ন পাখি। চলুন এবার আপনাকে দু একটা পাখিও দেখাই। কালো রাজহাঁস, ছিল ক্যারোলিনা বা উড ডাক। টিয়া পাখি বাইরে চলে এসছে। এই দেখুন এপাশে একাধিক খাঁচায় রাখা রয়েছে একাধিক পাখি। এই হচ্ছে কালিজ ফিশ অ্যান্ড। ও ভাই, বাঘ। लत খেয়ে গেছে। $50 উসুল। বাঘ, বার্কিং ডিয়ার, বাঘের ওপারে লেপার্ড বা প্যান্থার, এপাশে হয়তো সিংহটা আছে। চলো এবার সিংহটা দেখাই। তো বন্ধুরা, এই ছিল একদিনের গোয়ালিয়র ভ্রমণ। আর হ্যাঁ, খাবারের কথা বলতে গেলে গোয়ালিয়র এসে আপনি কিন্তু ভেজ থালি সব জায়গায় পেয়ে যাবেন 100 থেকে 150 লাগে, এবং নন ভেজ আপনি একটু পেতে সমস্যা হবে। নন ভেজ কিন্তু আপনি 150 টাকার মধ্যে চিকেন কারি পেয়ে যাবেন এবং রুটি পাবেন 10 টাকা। মোটামুটি আমি নন ভেজের যে মেনু কার্ড সেটা কিন্তু দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আর যে পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ।